দর্শক মণ্ডলী, দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে নির্মিত জনতার সামনে অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জনগণকে সচেতন করা, যাতে দেশ পরিচালনা ও দেশ গঠনের কাজে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতি 5 বছরে দেশের জনগণ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সরকারের হাতে দেশ পরিচালনার ভার তুলে দেয়। এরপরে জনগণের আর কিছুই করার থাকে না। কোনো সরকার যদি স্বৈরাচারে রূপান্তরিত হয়, ভিন্ন মতাবলম্বীদের নিপীড়ন করে, হত্যা করে, কোটি কোটি মানুষের শ্রমে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করে, ব্যাংক লুট করে, সীমাহীন দুর্নীতি করে, তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আর একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণের কোনো সুযোগ থাকে না। কারণ একটি স্বৈরাচারী সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত করে, যাতে ভোট ডাকাতির মাধ্যমে তাদের ক্ষমতা চিরস্থায়ী হয়। শেষ অবধি সব স্বৈরাচারের প্রায় একই পরিণতি হয়। প্রবল গণ অভ্যুত্থানে তাদের উৎখাত। কিন্তু একটি দেশ ও তার জনগণ বারবার এইভাবে সরকার পরিবর্তন করতে পারে না। এই জন্যেই দেশের জনগণকে দেশের মালিকানা হাতে নিতে হবে। মনে রাখবেন, বলদর্পী এডলফ হিটলার, যিনি জার্মানির মতো একটি শিক্ষিত, সভ্য ও উন্নত দেশের জনগণকে উগ্র জাতীয়তাবাদ ও নাৎসি ভাবধারায় মহাবিষ্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিলেন এবং জার্মানিকে ধ্বংস করেছিলেন, তিনি কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গিয়েছিলেন। অনুষ্ঠান নিয়ে আমরা আরো অনেক কথা বলবো। এখন চলুন সেই স্বপ্ন রাজ্যে যাওয়া যাক, যেখানে মানুষ একটু কৌতুক করে সত্য কথা বলে। তাই 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 সে আর নাই, তাই 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 সে আর নাই। কে নাই? কে নাই? নামটি বলো ভাই, নামটি বলো ভাই। সেন্সর আছে, সেন্সর আছে। নামটি বলা যাবে না। নামটি যদি বইলা ফেলাও এই প্রোগ্রাম হবে না। পুরান দোকানে নতুন মালিক, সেই কথাটা ভুইল না। উচিত কথা বইলা তুমি নিজেরে আর ডুবাইও না। হে স্বপ্নরাজ্যবাসী, এটা দেখে মহা মুশকিল। আপনাদের জন্য তো দেখি কোনো কথাই বলা যাবে না। আমি যদি বলি যে আমার খুব পছন্দ হচ্ছে হা, আপনারা আমার মুখটা চেপে ধরবেন। কিন্তু আমি বলতে চেয়েছিলাম হালুয়া। আমি যদি বলি চারিদিকে বি, আপনারা বলতে দেবেন না। কিন্তু বলতে চেয়েছি বিপদ, সাবধান করা তো কোনো উপায় নেই। আর যদি বলি আমরা সবাই যা, মানে বর্গের জয়ের যা, তাহলে তো আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আমি তো আর উঠতেই পারবো না। আসলে আমি বলতে চেয়েছিলাম আমরা সবাই জান দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব। সত্য কথা বইলা ভাইরে, একবার আপনি মরছেন, আবার যদি বেশি বাড়েন তবে আপনি ফাঁসছেন। বলবা তুমি অনেক কথা, আসল কথা বলবা না। সত্যি কথা বললে বেশি দিন আর টিকবা না। তাহলে আমি করবোটা কি? সবাই রে ভাই সালাম দেবেন, অনুষ্ঠানে ডাকবেন, মিষ্টি মিষ্টি প্রশ্ন কইরা দর্শকদের ভুলাইবেন। আলোচনা করবা অনেক, সমাধান দিবা না। নেতার সাথে কইরা খাতির ব্যাংক লুটতে ভুইল না। কে জানে তুমিও আবার উপদেষ্টা হইবা না। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে স্বপ্ন রাজ্যবাসীরা আমাকে কি বিষয়ে সতর্ক করেছেন, কি হয়েছিল আগে। তাহলে আপনাদের একটু খুলেই বলি। 1982 সালের 24শে মার্চ দেশে সামরিক আইন জারি করা হয়। আর 3 এপ্রিল আমি বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবীর সনদ লাভ করি। সামরিক আইন গণতন্ত্রের পরিপন্থী, তাই আমি এটি মেনে নিতে পারিনি। সেই সময় আদালতের অবস্থা ছিল শোচনীয়। বিচার প্রার্থী মানুষের ভোগান্তি,
আদালত প্রাঙ্গণে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, বিনা বিচারে নিরপরাধ মানুষদের দীর্ঘদিন আটক রাখা সবকিছু আমাকে খুব ব্যথিত করে। আমি অসহায় বোধ করি। মনে হয় দেশে থেকে আর কিছু করা যাবে না। আমার বাবার কাছে কি করণীয় সেই বিষয়ে দিক নির্দেশনা চাই। তিনি আমাকে বললেন, তোমার পথ তোমাকেই তৈরি করতে হবে, মাথা নিচু করো না। একজন সৎ, সাহসী ও দক্ষ পুলিশ অফিসার হিসেবে তিনি খুব জনপ্রিয় ছিলেন। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ভাইস প্রিন্সিপাল এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও 1969 সনে তিনি তার ঊর্ধ্বতন পাঞ্জাবি পুলিশ অফিসারের অন্যায় আদেশ মানতে অস্বীকৃতি জানিয়ে হঠাৎ করেই পুলিশ থেকে পদত্যাগ করেন। একই বছরের 18 ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা আমার চাচা ডক্টর শামসুজ্জোহাকে রাজশাহীতে নৃশংসভাবে হত্যা করে। এই সব ঘটনায় আমরা চরমভাবে বিপর্যস্ত হই। আর 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দরিদ্র হয়ে যাই। এমন দিন গেছে আমি মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছি রিক্সা ভাড়া বাঁচানোর জন্য। চামড়ার জুতা কেনার সামর্থ্য নেই দেখে কাপড়ের জুতায় পলিথিন পেঁচিয়ে নটরডেম কলেজে গেছি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার প্রায় সব শার্ট ঢাকার গুলিস্তানের পুরানো কাপড়ের দোকান থেকে কিনেছি। না, এর জন্য আমি কখনোই কোনো আত্মগ্লানিতে ভুগিনি, বরং নির্ভীক ও সৎ থাকার গৌরব অনুভব করেছি। তরুণ আইনজীবী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য আমি আইন আদালত নামে একটি অনুষ্ঠানের পরিকল্পনা বাংলাদেশ টেলিভিশনের কাছে জমা দিই। এই অনুষ্ঠানটি আদৌ জনপ্রিয় হবে কিনা সেই বিষয়ে অনেকের সন্দেহ ছিল, কিন্তু 1983 সালের 14 জানুয়ারি প্রথম অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পর এটি দ্রুত বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়। বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এই অনুষ্ঠানটি আমাকে যেমন বিপুল খ্যাতি ও জনসমর্থন এনে দেয়, ঠিক একইভাবে ক্ষমতাবান উৎপীড়কদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে। 5 বছর পরে 1987 সালের নভেম্বর মাসে সেন্সরের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। আর তখনই আমি জনতার সামনে অনুষ্ঠানটির পরিকল্পনা করি ও বিটিভির প্রাথমিক অনুমোদনের পরে এর নির্মাণ শুরু করি। সেই সময় বিটিভিতে শুধু সরকারের সংবাদ ছাড়া বিরোধী দলের কোনো সংবাদ প্রচার করা হতো না। বিরোধী দলের নেতা নেত্রীদের কোনো ছবিও দেখানো হতো না। আর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস খণ্ডিতভাবে উপস্থাপন করা হতো। আমি জনতার সামনের 2টি পর্ব নির্মাণ করি, যেখানে বিরোধী দলের নেতা নেত্রীদের বক্তব্য এবং শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও শহীদ সার্জেন্ট জহুরুল হকের উপর প্রামাণ্য প্রতিবেদন সংযোজন করি। দুর্ভাগ্যবশত 2টি প্রধান বিরোধী দলের প্রধানদের মধ্যে মতবিরোধ ও সরকারের অসহযোগিতার জন্য জনতার সামনে প্রচার করা যায়নি। অন্যদিকে আইন আদালত অনুষ্ঠানের কারণে আমি যেসব ক্ষমতাবান মানুষদের রোষের কারণ হয়েছিলাম, তারা আমার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে মিথ্যা প্রচার চালায়। আমি 3 বার প্রাণনাশের চেষ্টা থেকে রক্ষা পাই। শেষ অবধি নিরাপত্তার জন্য আমি, আমার স্ত্রী, আমাদের 2 শিশু সন্তানকে নিয়ে দেশ ত্যাগে বাধ্য হই। মানবাধিকারের দেশ কানাডা আমাদের আশ্রয় দেয়, কিন্তু আমরা বাংলাদেশকে কখনো ভুলি নাই। গত 37 বছর ধরে জনতার সামনে অনুষ্ঠানটি প্রচারের জন্য আমি চেষ্টা করে আসছি। আজকের এই ক্ষণে বহুদিনের বন্ধ সিংহদ্বার খুলে যাচ্ছে। আসুন মুক্ত মনে ও মুক্ত কণ্ঠে এক অভিযাত্রায় আমরা সবাই যুক্ত হই। বাংলাদেশের বর্তমান সংবিধানে কি ঘাটতি আছে বা সীমাবদ্ধতা আছে যে কারণে এটা পুনর্লিখন প্রয়োজন বলে আপনি মনে করেন?
আমাদের যে সংবিধানটা আছে এটা তো আপনার 52 বছরের পুরনো। হ্যাঁ, এখন এই 52 বছরের পুরনো সংবিধান কিন্তু এই সাবকন্টিনেন্টে কোথাও নাই, একমাত্র ইন্ডিয়া ছাড়া। ঠিক। অন্য আমাদের যে সার্কভুক্ত দেশগুলো আছে প্রত্যেকটা দেশের সংবিধানই এক বা একাধিকবার পরিবর্তিত হয়েছে, বাংলাদেশটা পরিবর্তিত হয় নাই কখনো। বাংলাদেশে কোনো নতুন সংবিধান হয়নি, 72টাই চলছে, সেকেন্ড ওল্ডেস্ট সংবিধান। এখন 72 সংবিধান যখন করে তখন তো আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাটা ছিল না। তো 72 সংবিধানের মধ্যেই কিছু ফান্ডামেন্টাল ত্রুটি ছিল। যেমন সবচেয়ে বড় যে ত্রুটিটা সেটা আপনার আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনাকে সামনে রেখে এখানে আপনার প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছিল। এটা গণপরিষদ বিতর্কের মধ্যে আপনি পড়লে দেখবেন এই কথাগুলো এসে সুরঞ্জিত সেনগুপ্ত সরাসরি অভিযুক্ত করেছিলেন। তখন এটা আমলে নেওয়া হয় নাই। তো ওনারা হয়তো ভেবেছিলেন আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকবে, এরকম চিন্তা ছিল ওনাদের। তো এটা আপনার একটা মারাত্মক বিপর্যয় দেশে ডেকে এনেছে, যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময়কালেও দেখেছি একজনের হাতে ক্ষমতা দেশের জন্য কত খারাপ কিছু হয়। তারপর কিছু সমস্যা ছিল, যে 70 অনুচ্ছেদের সমস্যা ছিল, ফ্লোর ক্রসিংটাকে আপনার প্রিভেন্ট করতে গিয়ে খুব বেশি টাইট একটা প্রভিশন করা হয়েছিল। বিচার বিভাগের স্বাধীনতা আপনার মানে মোটামুটি ভালো ছিল 72-এ, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। 72 সংবিধানে আরেকটা সমস্যা ছিল আপনার এখানে পার্লামেন্টারি কমিটি, তারপর আপনার স্থানীয় শাসন, এই সংক্রান্ত বিধানগুলো খুব ইলাবোরেট ছিল না। তারপর দুইটা প্রবলেম ছিল, এটা গণপরিষদ বিতর্কে বারবার বলা হয়েছে, যে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে, এই মূলনীতিগুলো একটা সরকার বাস্তবায়িত করছে কি না এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম কনস্টিটিউশনে নাই। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ফান্ডামেন্টাল যে রাইটস যেগুলি আছে, এই রাইটসগুলো সংকুচিত করার অনেক সুযোগ কনস্টিটিউশনে দিয়ে দিয়েছিল। তো এই সমস্ত অভিজ্ঞতার পরে আমরা 72-এর পরে এরপর যতবার সংবিধান পরিবর্তন হয়েছে আপনার অধিকাংশ পরিবর্তন এই 72 সংবিধানকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করেছে, আরো বেশি ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ সৃষ্টি করেছে, নাগরিক অধিকারকে সংকুচিত করেছে। মানে সাধারণত আপনি যদি আমেরিকার উদাহরণ দেখেন বা ইউরোপের অনেক দেশের উদাহরণ দেখেন, সংবিধান সংশোধনী সংবিধানকে সমৃদ্ধ করে। আমাদের দেশের সংশোধনীগুলো 72-এর সংবিধানকে আরও ক্ষতিগ্রস্ত, আরও দুর্বল এবং আরও বেশি একনায়কতান্ত্রিক করে ফেলেছে। এবং সর্বশেষ আওয়ামী লীগ 15তম সংশোধনীর মাধ্যমে এমন একটা অবস্থা করেছে যেটাকে আমরা বলতে পারি বাকশাল 2 টাইপের একটা রেজিম চালু করে দিয়েছে কনস্টিটিউশনে। তো এই কনস্টিটিউশন, এটা নিয়ে ডিবেট আছে, এই কনস্টিটিউশন পুনর্লিখন মানে এটা কি পুরাপুরি বাদ দিয়ে নতুন করে সংবিধান লেখা উচিত নাকি এর অধিকাংশ জিনিসই পরিবর্তন করা উচিত, এটা নিয়ে সমাজে বিতর্ক আছে, আলোচনা আছে। তবে এখানে মেজর একটা পরিবর্তন দরকার, এটা কোনো সন্দেহ নাই। আপনার যে বই সংবিধান বিতর্ক 1972 গণপরিষদের রাষ্ট্র ভাবনা, তা আমার পড়ার সুযোগ হয়েছে, আমি পুরোটা পড়েছি এবং এটা খুবই সুলিখিত একটি বই। আপনি অনেক কিছু বলেছেন। এর 14 নম্বর পাতায় আপনি বলেছেন যে এখনকার সময়ের বিচারেও 1972 সালের সংবিধানই বাংলাদেশের সেরা সংবিধান। আপনি যদি বলেন 72 এবং এর পরবর্তীকালে বিভিন্ন যে 15, 16, 17 বার সংশোধনী হয়েছে, এই সংশোধনীগুলা যদি বাদ দেই তাহলে 72-এর সংবিধান আরো বেটার ছিল, এখনকার চেয়ে বেটার ছিল, বা আমরা অন্যভাবে বলতে পারি আপনার মানে লেস ওয়ার্ডস ছিল আর কি। এই জন্য বাংলাদেশে যত সংবিধান সংশোধনী হয়েছে এটা সংবিধানকে আরো ক্ষতিগ্রস্ত করেছে। ওই সেন্সে বলা হয়েছে 72-এরটাই কম্পেয়ার টু আদার লেটার অ্যামেন্ডমেন্টস 72-এরটাই বেটার ছিল। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আপনি একটি যত নিখুঁত, সুন্দর, উদার সংবিধানই তৈরি করুন না কেন, মূলত তার প্রয়োগ এবং তার অস্তিত্ব নির্ভর করে যে যারা এটা নেতৃত্ব দিচ্ছেন জাতির, তারা কতটা গণতন্ত্রী মনা বা তারা কতটুকু পরমত সহিষ্ণু, এই কথাটি কি বলা যায়? অবশ্যই বলা যায়। কম্পারেটিভ স্টাডি করতে গিয়ে দেখেছিলাম আজকের থেকে 12-13 বছর আগে আমরা একটা ফ্যাক্ট মিশন ফাইন্ডিংয়ে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমি ওদের ব্যুরো মেম্বার ছিলাম, মালদ্বীপে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম মালদ্বীপের সংবিধানটা ছিল বেস্ট সংবিধান, সারা পৃথিবীর বেস্ট সংবিধান। পৃথিবীতে যত ভালো বিধান আছে সব তারা ঢুকিয়েছে পূর্বাপর বিবেচনা না করে। কিন্তু মালদ্বীপে ওই সংবিধান মারাত্মক ফেল করেছিল, কেউ কারো কথা শুনতো না। আবার আপনি যদি দেখেন ইংল্যান্ডে সেই অর্থে কোডিফাইড সংবিধানই নাই, কত সুন্দরভাবে দেশটা চলছে। কাজে আমাদের একটা অভ্যাস আছে কি, একটা প্রবণতা দেখবেন সংবিধানই সকল সমস্যার মূল, সংবিধান সকল সমস্যার মূল না, মূল আরো অনেক কিছু। একটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মালিকানা কেন্দ্রিক যে আমাদের একটা রাজনীতি বাংলাদেশে বহু বছর যাবৎ ছিল, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটাকে পরাজিত করা গেছে সাময়িকভাবে, সেটা একটা বিরাট সমস্যা। আর এটা হচ্ছে আমাদের রাষ্ট্র চর্চার মধ্যে সমস্যা আছে, আমরা খুব অভ্যস্ত না। শুধু কি রাষ্ট্র, আপনি বিভিন্ন পত্রিকা অফিস দেখেন, বিভিন্ন এনজিও দেখেন, বেসরকারি প্রতিষ্ঠান দেখবেন, একটা ব্যক্তি ক্ষমতায় থাকে,
আপনি বাংলাদেশে বড় বড় পত্রিকাগুলো দেখেন, একজনের নামই শুনবেন, হ্যাঁ। উনি চলে গেলে কি হবে কেউ জানে না, এবং এটাও ভাবতে পারে উনি চলে যাওয়া মানে পত্রিকাটা শেষ। উত্তরসূরি দাঁড় করাই না আমরা, বুঝছেন, বড় বড় এনজিও গুলাতে দেখেন উত্তরসূরি দাঁড় করাই না আমরা। তো আমাদের গণতন্ত্রের যে মানসিকতা, আমাদের মাইন্ডসেটের মধ্যে প্রবলেম রয়েছে, এডুকেশনে মেজর প্রবলেম রয়েছে। আমি বিশ্বাস করি গণতন্ত্র সেখানেই কার্যকর হবে যেখানে আপনার মানুষ এডুকেটেড হবে, সচেতন হবে, মিনিমাম একটা ফিনান্সিয়াল এবিলিটি থাকবে। আবার অন্যভাবে বলা যায় এগুলিটির জন্যও আবার গণতন্ত্র প্রয়োজন। সো ইটস এ প্রসেস। সংবিধান একটা জিনিস যেটা আপনি যদি রেসপেক্ট করেন, পালন করেন, দেন ইট ইজ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ নাথিং বাট এ পিস অফ পেপার। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অনন্য সাধারণ নাম নয়, আমাদের যে স্বাধীনতা আন্দোলনে আরও অনেকের সাথে এই নামটি যুক্ত হয়েছে। তাহলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করলাম 1971 সনে, এবং তারপরে 72, 73, 74, 75, পরের সমস্ত সংবিধানের বাইরে যে একটি একদলীয় শাসন মানে চালু করার প্রয়োজনীয়তা উনি কেন অনুভব করলেন? আপনি তো সবকিছু পড়েছেন, আপনি দেখেছেন উনি কিভাবে বলেছেন, এটা থেকে বাইরে যেতে পারে কিভাবে? যখন মুক্তিযুদ্ধ চলছিল, আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যত বই পড়বেন, সেখানে আওয়ামী লীগ বাদে বা ছাত্রলীগ যুবলীগ বাদে কাউকে মুক্তিযোদ্ধা হিসাবে রিক্রুটই করা হতো না বহুদিন যাবৎ। গণপরিষদ বিতর্কে যদি আপনি দেখেন, এই বিতর্কে আপনার নামে মাত্র জনগণের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে, মতামত চাওয়া হয়েছে, অনেকগুলো মতামত আসছে। ওই মতামতগুলোর কম্পাইলেশন কোথায়? আমি তো কোথাও পাইনি, কোথাও নাই। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, উনি ওখানে 86টার মতো প্রস্তাব দিয়েছে, একটা মাত্র প্রস্তাব রাখা হয়েছে, সেটাও আনইম্পর্টেন্ট কিছু। তারপর হচ্ছে এখানে একটা বিরাট দাবি ছিল 70-এর যে নির্বাচনটা হয়েছিল সেটা তো পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য, এটা তো বাংলাদেশের সংবিধান রচনা করার জন্য ছিল না। সেই জন্য ভাসানী, ন্যাপ, তারপরে সিপিবি, অনেকের দাবি ছিল কিন্তু যে সংসদের বাইরে যারা আছে তাদেরকে একটা অন্তর্ভুক্ত করার প্রসেস যেন করা হয়, সেটা করা হয় নাই। 70 সনে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা করা হয়েছিল, তখন কি একবারও বলা হয়েছিল যে আওয়ামী লীগ যদি সংবিধান করে তাহলে সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকবে? বরং আওয়ামী লীগ আপনার LF4 আন্ডারে ইলেকশনে অংশ নিয়েছিল, যেখানে বলা হয়েছিল পাকিস্তান উইল বি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। তো তখন থিওরিটিক্যালি যদি আপনি প্রশ্ন করেন, 70-এর নির্বাচনে যদি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে বলতো, দেখো আমি কিন্তু ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান করব না, আমি ক্ষমতায় আসলে যে সংবিধান রচনা করবো সেখানে ধর্মনিরপেক্ষতা করব, তাহলে কি আওয়ামী লীগ এত ভোট পেত, এত আসলে জিততো? এত অসম্ভব ব্যাপার। ফলে এই ডিবেটটা ছিল যে এই 72-এর সংবিধানকে আসলে বাংলাদেশের সকল মানুষকে রিপ্রেজেন্ট করছিল কিনা, এই ডিবেটটা ছিল তখন। এবং এইটার কালমিনেশন আমরা দেখি ওই একদলীয় বাকশাল গঠন করার মধ্যে দিয়ে, যে স্বাধীনতা যুদ্ধকালীন সময় যে মালিকানা নেওয়ার চেষ্টা ছিল, এবং এই একদলীয় মানসিকতার পেছনে আপনার যেই বাম দলগুলা মুক্তিযুদ্ধকালীন সময় দেখেছে আওয়ামী লীগের রোল, তারাই পরে আবার জয়েন করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক দিক। বর্তমান সংবিধানের কোন কোন বিধানের পরিবর্তন বা সংস্কারের কথা বিশেষজ্ঞরা ভাবছেন ও কেন? বিশেষজ্ঞরা কি ভাবছে আমি জানি না, আমি সংবিধান সংস্কার কমিটিতে নাই। তবে সংবিধান সংস্কার প্রসঙ্গে আমি সিভিল সোসাইটির সাথে বহু বছর যাবৎ কাজ করছি। সবচেয়ে মেজর তারা যেটা ভাবছে সেটা হচ্ছে এক ব্যক্তির কাছে একক ক্ষমতা, যেটা বাংলাদেশের সংবিধানে আছে, প্রধানমন্ত্রী হাতে, এটা রাখা যাবে না। প্রধানমন্ত্রী অনির্দিষ্টকাল যাবৎ ক্ষমতায় থাকতে পারে, এটা রাখা যাবে না। 2 টার্ম বা 3 টার্ম করতে হবে। প্রেসিডেন্ট 2 টার্ম, কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো থাকতে কেন পারবে? এটা চিন্তা করা হচ্ছে। শিক্ষা আমাদের এখানে মৌলিক অধিকার না, শিক্ষাকে মৌলিক অধিকার করতে হবে, এরকম চিন্তা আছে। তারপর হচ্ছে আমাদের ক্ষমতা আরও বিকেন্দ্রীকরণ করতে হবে, সেটা নিয়ে চিন্তা আছে। কারো কারো মধ্যে উচ্চ কক্ষ গঠন করা যায় নাকি ইয়েতে আইনসভার, সেই চিন্তা আছে। বিচার বিভাগের স্বাধীনতা আপনি জানেন যে 72 সংবিধানে যেটা ছিল সেটা ধূলিসাৎ করা হয়েছে পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে, এটাকে সুশক্ত করার চিন্তা আছে। ফান্ডামেন্টাল রাইটসে কিছু অ্যামেন্ডমেন্টের কথা চিন্তা আছে, কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্ট বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন কনসেপ্ট, এই ধরনের কিছু আমাদের কনস্টিটিউশন রিফ্লেক্ট করার চিন্তা আছে। যে প্রত্যাশা নিয়ে মনে করুন যে পরিবর্তনটা এসেছে জনমনে, আমি যেটা লক্ষ্য করছি যে কোনো কোনো জায়গায় তাদের মধ্যে আমি বলবো যে একটা অভিমান রয়েছে। আমি এটাকে ঠিক অসন্তোষ বলবো না, অভিমান, যে মনে হচ্ছে সরকার যেন খুব ধীর গতিতে চলছে এবং সরকার যা কিছু করছে সেটা ঠিক সঠিকভাবে উপস্থাপন করছে না জনগণের কাছে। কারণ আপনার এই কার্যালয়ে কি ঘটছে, আপনি কতটা ব্যস্ত, আপনি কি বিষয়ে ব্যস্ত, সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। আপনি বিপ্লব উত্তর যত দেশ আছে, এই যে আপনার আরব স্প্রিং হলো, সবখানেইতে কমপ্লেইনটা থাকে না? আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে কমপ্লেইনটা ছিল, কমপ্লেইন থেকে সশস্ত্র বাহিনী পর্যন্ত গঠিত হয়ে গেছে না, কিছু করছে না এরকম। কিন্তু কিছু করা যে কত টাফ, একটা শুধু আপনাকে ব্যাখ্যা দিই। যেমন ধরেন আমরা যখন প্রথম চিন্তা করলাম যে আমরা কিছু ফলস গায়েবী মামলা টামলা এগুলি উজ্জ্বল করার চেষ্টা করব, আইন মন্ত্রণালয় কিন্তু চার্জশিট
হওয়ার আগে কিছু করতে পারে না। ইউ নো দ্যাট আপনি ইয়োর সেলফ ইজ এ লয়ার। Yeah. চার্জশিটের আগে এটা পুলিশের এখতিয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। হাতে দিতে চার্জশিট হয়ে গেছে, কোর্টে আসার পর এটা আদালতের বিষয়। আমরা কি করতে পারি, থ্রু আওয়ার পিপি পাবলিক প্রসিকিউটর আমরা মামলাটার ব্যাপারে আমরা উইথড্র করতে চাই, মামলাটা আমরা রাখতে চাই না, এরকম বলতে পারি, বলার স্কোপ আছে। ডিসিশন উইল বি টেকেন বাই দ্য কোর্ট। এখন এই যে এই কাজটা যে শুরু করার জন্য তো আমার পিপি লাগবে, এডিশনাল পিপি লাগবে, অ্যাসিস্ট্যান্ট পিপি লাগবে, রাইট? এখন আমাদের এই সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের পর আমাদের যে 4000-এর মতো পিপি, এডিশনাল পিপি, জিপি ছিল, তারা সবাই পালিয়েছে। সেই আমলে অত্যাচারের গং ছিল, 100-200 হয়তো রয়ে গেছে, 99% পালিয়েছে। এখন আমাকে তাহলে 3500 পিপি, এডিশনাল পিপি এগুলো নিয়োগ দিতে হবে। নিয়োগ না দিলে আমি মামলাটা উইথড্র করবো কিভাবে, ঠিক না? আমি কাউকে তো বলতে হবে যে এটা। এখন এটা আপনি নিয়োগ দিব, আপনি চিন্তা করেন একটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে 1.5 থেকে 2 বছর লাগে। তো আমরা যখন এটা নিয়োগে করলাম, এখানে প্রায় 1 লক্ষর মতো অ্যাপ্লিকেশন আসলো বিভিন্ন দল থেকে, গ্রুপ থেকে, আইনজীবী সমিতির থেকে। সেটা স্ক্রুটিনি করে আমাদের 1.5 থেকে 2 মাস লেগেছে, স্বাভাবিক আপনার 1 লক্ষ মতো করে। এখন আমরা শুরু করতে পারবো গায়েবী মামলার আবে, যেটার বিরুদ্ধে আমি অনেক লিখেছি, সেগুলো উইথড্র করার কাজ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ বাদশাহ আলম বাপ্পি। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আব্বা আছে, আম্মা আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মেয়ে, ছেলে মেয়ে, বউ, সবাই আছে। ওকে, আপনার কজন ছেলে মেয়ে? আমার 3 মেয়ে। এদেরকে নিয়ে যে আপনার যে সংসার, জি, সেটা চালাতে আপনাকে কিরকম আয় করতে হয় মাসে? প্রত্যেক দিন 1500 টাকা, তাতে মাসে 45,000 টাকা আসে। এটা আমার ইনকাম করা লাগে প্রতি মাসে। তাই এটা বর্তমান বাজার ভালো না, আমি মাসে 45,000 টাকা ইনকাম করতে পারতেছি না। প্রত্যেক মাসে আমি আর কি ঋণ হইতেছি কম বেশি। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমি এখানে ব্যবসা করি 10 থেকে 12 বছর। আপনি কি বলতে পারবেন যে ধরেন এখানে যা কিছু আপনি কিনছেন, মনে করেন যে আদা, তারপরে রসুন, আলু, হ্যাঁ, এগুলো যেখানে যদি দেশি তৈরি হয়ে থাকে মনে করেন, তাহলে সেখানে যে দামে কিনছেন যারা, তারা আপনাদের পর্যন্ত আসা পর্যন্ত যে দামটা বাড়ে, সেটা কিভাবে বাড়ে আপনি বলতে পারবেন? আছে, মনে করেন আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, হেরা অনেক সময় সিন্ডিকেট করে। সিন্ডিকেটের কারণে মনে করেন বাজারে নিয়ন্ত্রণ থাকে না, দাম বৃদ্ধি হয়। মনে করেন আগে সরকার ছিল স্বৈরাচার সরকার শেখ হাসিনা, ওনার সাথে বহুত ব্যবসায়ী জড়িত ছিল। এখন তারা নাই, দেশ থেকে পালাইছে। ওই স্বৈরাচার সরকার থাকতে যে সিন্ডিকেট ছিল, এখনও সেই সিন্ডিকেট চলতেছে আর কি। আমার জানা মতে আমি এটা দেখতেছি, সিন্ডিকেটের কারণেই মনে করেন দাম বেশি। যেমন এই আলুটা স্টোরে রাখছে 15 টাকা, ওই 25 টাকা, 30 টাকা। এই আলুটা এখন পাইকারি 70 টাকা, তাহলে এটা সিন্ডিকেট। 30 টাকার আলু যদি 70 টাকা বিক্রি করে, তাহলে অবশ্যই সিন্ডিকেট আছে। আর এটা যদি সিন্ডিকেট যদি সরকার, ইউনুস সরকার যদি ভাঙতে পারে, যদি স্টোরে যায়, ডক্টর ইউনুসের যত মনে করেন যে আর্মি, র্যাব, পুলিশ, এগুলা নিয়ে যদি সিন্ডিকেট ভাঙে, যদি স্টোরে যায়, তাহলে আমার মনে হয় আশা করি দাম কমবে। স্টোরে না যাওয়া পর্যন্ত বাজারে যেটা আসে, এটা মনে করেন দাম কমাতে পারবে না। স্টোরে যাওয়ার কারণে তো দাম কমাতে পারবে। আমরা এখন মোহাম্মদ সেকেন্দার শিকদারের সাথে আলাপ করব। এটা যে আপনি পাইকারি হারে বিক্রি করতেছেন না খুচরা? পাইকারি। পাইকারি। একটা কথা বলেন যে এই যে আলু, পেঁয়াজ, আদা, এই সব কিছুর দাম বাড়তেছে, শুনছি মানুষ বলছে যে সিন্ডিকেট তারা ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করে, তারা মানে দামটাকে বাড়ায় রাখে। আপনি কি বলেন? ইম্পোর্টাররা ওরা বর্ডারে মাল আমদানি করে রাখে, পর্যায় মোতাবেক ছাড়ে। যেমন আজকে হয়তো 100 গাড়ি মাল ঢাকায় দিবে, কিন্তু ওরা ইচ্ছে করলে 150 গাড়িও দিতে পারে, ওই পরিমাণ দেয় আর কি। এটা অ্যাকচুয়াল মিথ্যা কথা না, সত্য কথা। এরা যাতে এটা করতে না পারে, সরকারের কি করা উচিত? আজকে যে মাল কিনছে ইন্ডিয়ার থেকে, ওই মাল সাপ্লাই দেবে, জমান কোনো মাল থাকবে না, বাজারটা থাকবে একভাবে। এই ব্যাপারে সরকারকে কঠোর হইতে হবে। সরকার কঠোর হয়েছেই বলতো।
সরকার তো কঠোর কয় হয়, ওই মাঝে হয় আবার তো যাই সেই হয়ে যায়, কিছুদিন থাকে আবার যাই সেই, সরকার কঠোর হয় নাই। এই সরকারের কি হওয়া উচিত? এইরকম কঠোর হওয়া উচিত। এটা কি? পেঁয়াজ পেঁয়াজ। এটা আরো 15 দিন আগে যদি সেল করলো নি এই দামটা থাকলো নি না, আচ্ছা। মানে 15 দিন পরে জিল্লে বাইরে এলো নি ওটা আরেক দামে বেচা এলো নি। এই জিনিসটা আমি কোটি কোটি টাকার মালিক, আমি একে দিছি, আমার নিজস্ব গোটাউন আছে, মানে যারা রাখতেছে হাঁকতেছে এগুলো গোটাউন আছে, রাখে দেয় এসির মধ্যে একে দেয়, নষ্ট হয় না, এসির মধ্যে পেঁয়াজ রাখতে একে দেয়। ওটার মজুত করতে হ্যাঁ, আচ্ছা। পয়সে পাইছে যা থাকবো মনে হয় চাষ হইলে না বইলে অতিরিক্ত হয়ে গেল নিকে, যদি জঙ্গা বেশি পচা ধরে অঙ্গা বাইর করে বেছে আসল দামটাই পাওয়া যায়গা, আর নাপ বাজলে কেজিতে 50 টাকা 100 টাকা নাপ থাকলো নি। তাহলে এখন কি করা উচিত সরকার? এঙ্গা এটা সরকারে কি করা উচিত? পাবলিকে গে দোষী অন্তরে না ছাড়লে খাই কি? যদিন মাল আজকে আমি বাইর করে আনছি ইন্ডিয়া তো 5 গাড়ি মাল, আজকে দিন ঢাকা শহর বাজারে ঢুকে দেয় কেজিতে 100 টাকা বেছে না 60 টাকা কেজি হবো, আচ্ছা। আর আমি যদি আমার ঘরে আইকে দেই 60 টাকা কেজি কেউ পাবো না। আমি 10 বস্তা আছে 10 বস্তাই বেচলাম, ধরে ধরে বেচলাম। তাহলে আপনি কইতাছেন যে সরকারের উচিত হবে এটা উচিত সরকারে এটাকে শাসন করে না, করে ধরা লাগবো। কোটি কোটি টাকার ব্যবসায়ীর, আমরা তো আর কোটি কোটি টাকার ব্যবসা করা পাইতাছি না। মজুদদার যারা যারা মজুদ করতেছে হ্যাঁ। ওখান থেকে ছুটাই থইব। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে এই যে যেগুলি বিক্রি করতেছেন তাই না, জি কাঁচামাল তো এগুলি সব। জি আচ্ছা। আচ্ছা মান এই কাঁচামালের দাম এখন কিরকম এক একটা যদি আপনি একটু বলে দেন। শসা ছিল 80 টাকা, এখন এখন শসা বেচতেছি মনে করেন 50 কিনা 40। শিম এই সিমটা ছিল 120, 150, 270, 270 পর্যন্ত ছিল। তারপরে আজকে কিনছি যে 40, বেচতেছি 60, 50। শালগম ছিল 100, 120, এখন শালগম আছে 40 টাকা, কিনে আনছি 30 টাকা, বেচতেছি 40 টাকা। এই সিমা ছিল গতকালকাও 50 বেচছি, আজকে 40, কিনছি 30। এটা গতকাল বেচছি 40, আজকে বেচছি 30। পাগুন আছে, কপি আছে, যেটা নতুন আলু মানে সবই নতুন নতুন আইতাছে, যার কারণে এটার জন্য দাম এটা কমতাছে, খালি কমবে। এইগুলিতে আপনার কোনো একেবারে জমায় রাখা না, না, syndicate, এডি- এটা করার উপায় নাই। আমি যদি আজকে এই সিমটা রেখে দেই, 2 দিন পরে এই সিমটা আমার হারা দিতে হইব। কালকা কোনো প্রকারে ব্যস্ত করবো, এরপরে সিম হারা দিতে হইব। তো এটা তো কোনো সিন্ডিকেট নাই, আর এটাকে সিন্ডিকেট করে কেউ পারবো না, এটা কোলেস্ট্রল হবে না। সরকার যদি চায় এবং যদি তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে দিয়ে যদি এটা অনুসন্ধান করে, বুঝছেন, যদি খুঁজে দেখে তাহলে তাদেরকে চাঁদাবাজ ধরতে পারবে। হ্যাঁ, সরকার ইচ্ছা করলে যে কিন্তু মরতে 24 ঘন্টা লাগে না, দেশ ঠিক। আজকে আমরা এসেছি কারওয়ান বাজারের খুচরা ডিম বিক্রেতার সাথে কথা বলতে। আপনার নাম কি? রাসেল। আচ্ছা, আপনি কত বছর যাবত ডিম ব্যবসার সাথে জড়িত? তো প্রায় 2 বছর। 2 বছর। আপনি কি ডিমের দামের কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন এই 2 বছরে? গত মাস 2-3 মাস আগে তো অনেক বেশি ছিল, তবে আপাতত প্রতিদিনই কন্টিনিউ কমতির দিক দিয়ে আর কি। আচ্ছা, প্রতিদিনই এখন কমছে। আজকে তো কিনেছেন ডিম, তাই না? এটা কত টাকা দিয়ে কিনেছেন? 1050 টাকা শো, 10.5 টাকা পিস। হ্যাঁ, 10.5 টাকা পিস। আর বিক্রি করতেছেন কত? 11 টাকা। 11 টাকা। তার মানে আপনার প্রত্যেকটা ডিমে কত টাকা করে লাভ? 50 পয়সা লাভ হইতাছে না, কিন্তু 50 পয়সা লাভে বিক্রি করতেছে। এর মাঝে আপনার বাঙ্গা আছে, গাড়ি ভাড়া আছে, নিজের শ্রম দিতেছি, ওইটা একটা পারিশ্রমিক আছে। আপনার যে স্বাভাবিক জীবনযাপন, এটা আপনি কিভাবে করতেছেন? স্বাভাবিক জীবনযাপন তো হয়তো কষ্টই হইতাছে, তারপরে তো কিছু করার নাই। সরকারে হয়তো যতটুকু সীমিত হারে বলার জন্য বলছে, সীমিত লাভে আমরা তাই বিক্রি করতে আছি। হয়তো সামনে আশাবাদী ভালো হইতে পারে, এই আর কি। আপনি যাদের কাছ থেকে কিনছেন তারা হচ্ছে কোথা থেকে নিয়ে আসতেছে এটা আপনি জানেন? তারা সঠিক আমি বলতে পারবো না, ওইটা যারা সংগ্রহ করতে আছে, যারা আড়তদার আছে, তারাই বলতে পারবে, কারণ আমরা তো খুচরা বিক্রি করি। আচ্ছা, আপনি কি বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট? আপনি কি খুশি? বর্তমান আমিও সন্তুষ্ট এবং জনগণও সন্তুষ্ট, কারণ ডিমের প্রতিদিন কন্টিনিউ দাম কমতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম যে কারওয়ান বাজারের এই খুচরা ডিম বিক্রেতা তার ডিমের দামের ব্যাপারে স্বস্তি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের জনগণও দামের এই নিম্নগতির জন্য তারা জনগণও স্বস্তিতে আছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি কারওয়ান বাজারের মুরগির দোকানে।
এখানে আমরা একজন মুরগি বিক্রেতার সাথে কথা বলবো যে এখন মুরগির দাম কীরকম অবস্থা এবং তার ক্রেতা কারা। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। তো আজকের বাজারের মুরগির দামটা কীরকম, ব্রয়লারেরটার দাম কীরকম? 175 টাকা 80 টাকা কেজি বিক্রি করতেছি আমরা। আর সোনালী মুরগি বিক্রি করতেছি 280 থেকে 300, লেয়ার মুরগি বিক্রি করতেছি 280 টাকা কেজি। এই যে আপনারা এখানে একটা হচ্ছে দর লিখে রেখেছেন, ব্রয়লার 180 আর হচ্ছে সোনালী 310, আপনারা কি দামের চেয়ে কম রাখেন নাকি হচ্ছে বেশি রাখেন? দাম তো যেটা লেখা আছে এখান থেকে 5-10 টাকা কম রাখাই লাগে, সব কাস্টমারদের তো একদমই বিক্রি করা যায় না। আচ্ছা, এই যে মুরগির দাম, এই মুরগির দামটা কোন সময়টাই বেশি ওঠানামা করে? ঈদে চাঁদের সময়, কোনো অনুষ্ঠানের সময়, এই টাইমে। এই যে মাঝে যখন ফেনীতে বন্যা হলো তারপরে তো মুরগির দাম আমরা দেখেছি অনেক বেশি বেড়ে গিয়েছিল। এটা তো মুরগি উৎপাদন হয়নি, আপনার কোম্পানিরা মুরগির রেট বাড়ায় দিচ্ছে, আমরা বাড়তি দামে কিনে আনছি, বাড়তি দামে বিক্রি করছি। আপনি যখন এই মুরগিটা কেনেন তখন আপনার কেনা দাম কত করে পড়ে? আমাদের মুরগি কিনে হলো আপনার, ব্রয়লার মুরগি কিনে হলো 160 টাকা 65 টাকা, সোনালী মুরগি কিনে হলো আপনার 250 থেকে 270 টাকা কিনা। আপনি কি মনে করেন যে মুরগির দাম একটা ধরেন একটা জায়গায় স্থির থাকবে, এটার জন্য আসলে কি করা যেতে পারে বা সরকার কি করতে পারে? এটা কাঁচামাল, এক রেট তো থাকা সম্ভব না। এটা মনে করেন যদি মনে করেন খাদ্যের দাম বেশি, তেলের দাম বেশি, সব জিনিসের দামই তো বেশি, খালি মুরগির দাম বাড়তি এটা তো না। তেলের দাম, খাদ্যের দাম কমে দেখ, তাহলে মুরগির দাম অটোমেটিক কমে যাবো গা। ক্যারিং খরচ কমে গেলে মুরগির দাম এমনি কমে যাবো গা। মানে এই যে পোলট্রি ফিডগুলো আছে এগুলোর দাম কমলে আপনি মনে করেন যে হচ্ছে মুরগির দাম কমে গেলে গা মুরগির দাম অটোমেটিক কমে যাবো গা। আজকে আমরা কারণ বাজারের একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, যিনি নিয়মিত কারণ বাজারে বাজার করেন। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে বাজারের দামটা প্রতিনিয়ত ওঠানামা করে এবং এখানে আসলে সবার নিয়ন্ত্রণ থাকে না। এ বিষয়ে আপনি কিছু কি বলতে চান? আসলে এটা তো শীত মৌসুমে তো সাধারণত যেগুলো মৌসুমি সবজি ওগুলোর দাম তো কম হওয়ার কথা, কিন্তু এখানে বাজার এখন তুলনামূলক বেশি। সরবরাহের কারণে হচ্ছে নাকি কি জন্য হচ্ছে এটা তো বুঝতে পারতেছি না আমরাও। অন্তত সিজনাল সবজিগুলো তো কম হওয়ার কথা দাম। কাঁচা বাজার বাদেও যে মুরগি বা যে আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি ডিম, এগুলো নিয়ে আপনার আসলে প্রতিক্রিয়াটা কেমন? ডিমটা আসলে প্রথম দিক দিয়ে বাজারে একটু ঊর্ধ্বগতি ছিল, এখন মোটামুটি ঠিক আছে, স্বাভাবিকের দিকে আছে। যেমন মুরগিটাও মোটামুটি স্বাভাবিকের মধ্যে আছে, কিন্তু সিজনাল হওয়ার পরেও সবজির দামগুলো তুলনামূলক বেশি এখন। আপনি এই যে সবজির দামটা যে তুলনামূলক বেশি আগের তুলনায়, এটার পিছনে কারণ কি হতে পারে বলে মনে করছেন, বা এখানে কি সরকারের কোনো ধরনের ভূমিকা থাকতে পারে কিনা এটা বাজার নিয়ন্ত্রণে? আমার মনে হয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের আরেকটু সক্রিয় হওয়া দরকার। সক্রিয় হলে হয়তো যারা মধ্যস্বত্বভোগী তাদের হয়তো আরও ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বা তাদের জীবনযাত্রাটা আর একটু সহজ হবে। আমাদের যে বর্তমান সরকার আছে উনি বিভিন্ন টাস্ক ফোর্স এটা নিয়ন্ত্রণ করার জন্য গঠন করেছেন। আপনার কি মনে হয় এই যে এই টাস্ক ফোর্স বা এটা কি ভালোভাবে কাজ করতেছে বাজার নিয়ন্ত্রণে? আমার তো মনে হয় না, কারণ এখন তো কোনো কার্যকরী পদক্ষেপ দেখতেছি না আমরা। তাহলে তো বাজার তো নিয়ন্ত্রণে থাকতো, তাইলে অন্তত মৌসুমী সবজির দাম তো কম থাকার কথা। একজন ভোক্তা হিসাবে আপনি কি এই বিষয়ে সন্তুষ্ট না? সন্তুষ্ট হওয়ার মতো তো কোনো কিছু দেখতেছি না। সরকারের আর কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? আমার মনে হয় এটা আসলে ডিজিটালাইজেশন করে এগুলোকে নিয়ন্ত্রণ করা যেত, যদি ওইভাবে সরকার পদক্ষেপ নেয়। এগুলো নিয়ন্ত্রণ বিভিন্ন দেশে যেভাবে করতেছে, যে যেমন কারণ বাজারে সাপ্লাই হওয়া দরকার, যে কোনো একটা সবজি 10 ট্রাক, এখানে যদি 20 ট্রাক আসে, আর অন্য দেখাগুলো অন্য যেখানে সাপ্লাই হয় ওখানে যদি 5 ট্রাক যায়, তাহলে এটা হবে না। এটা সমন্বয় করা দরকার। আচ্ছা, আমরা কিন্তু পূর্ববর্তী সরকার থেকে শুনে এসেছি যে আমাদের দেশ একটি সম্পূর্ণ ডিজিটালাইজ দেশ, কিন্তু আপনি বলতেছেন বাজার ব্যবস্থা এখন আমাদের ডিজিটালাইজেশনের একটা অভাব আছে। তাহলে আপনি কি মনে করেন যে আমাদের দেশ আসলে ডিজিটাল নাকি ডিজিটাল না? সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়নি। তার মানে এক্ষেত্রে কি আমাদের বর্তমান সরকারের আরও বেশি কাজ করা উচিত বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে? তা তো অবশ্যই, ডিজিটালাইজেশন হলে সব ক্ষেত্রে হওয়া দরকার। দেখা গেল বাইরের থেকে যখন সবজির গাড়ি ঢুকে বাজারে, এটা যদি ঢাকার মানে প্রবেশপথে নিয়ন্ত্রণ করা হয় বা রেগুলেট করা হয় যে কোন জায়গাতে কয় ট্রাক মাল গেলে কোন জায়গার চাহিদা কীরকম, এগুলো তো ডিজিটালাইজেশনের মাধ্যমে কন্ট্রোল করা যায়। তো এগুলো করলে আমার মনে হয় আর একটু বেটার হয়। আপনি তো এখানে বাজার করতে আসছেন, আপনি কি করেন? আমি বাসাবাড়ি কাজ করি। আজকে যে আপনি সিম কিনেছেন, সিম কত টাকা করে কেজি কিনেছেন? আজকে সিমের দাম রেখেছে 40 টাকা। আচ্ছা, গত সপ্তাহে সিমের দাম কিরকম ছিল? একটু বেশি ছিল। গত সপ্তাহের চেয়ে সপ্তাহে কি আপনার কাছে দাম কম মনে হচ্ছে? একটু কম হয়েছিল। জিনিসের দাম এত বেশি বেড়ে যাচ্ছে, পণ্যের দাম এত বেশি, এতে কি আপনার পরিবার চালাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় না? কষ্ট হয় বিদেই তো আমরা স্বামী স্ত্রী কাজ করি। শীতকালীন যে সবজিগুলো কিনছেন, এই শীতকালীন সবজির দাম আপনার কাছে কি বেশি মনে হচ্ছে? জি না, সবজি শীতকালে দাম কম চায়।
আপনি ব্রয়লার মুরগি তো কেনেন, তো ব্রয়লার মুরগি আপনি কত টাকা করে কেজি কিনছেন এখন? এখন বর্তমানে আগে কিনছি অনেক আগে, কিন্তু এখন বর্তমানে শুনি যে 200 টাকা ব্রয়লার মুরগি কেজি, আর সোয়াবিন তেল 200 টাকা কেজি। আচ্ছা, মানে পরিবারের এই অবস্থায় আপনার অনেক সময় মুরগি কিনতেও একটু হিমশিম খেতে হচ্ছে। জি। কারা এই সিন্ডিকেট, কারা এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছে, কাদের জন্য আমাদের অসহায় মানুষরা এই পরিস্থিতির শিকার হচ্ছে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? যে কোনো সরকার আসলে এদেরকে তোষণ কেন করে? কোন সরকারের ভিত্তিই তো এরা ছিল, এদেরকে কি কেউ ভাঙতে পারে না? কোনো সরকারই না। তাহলে এই সমস্ত বিপ্লব বিদ্রোহের কি মানে? এদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে আজ। আমরা জানতে চাই যে বাংলাদেশকে কোন অসাধু ব্যবসায়ীরা জিম্মি করে রেখেছে। এটা জনতার দাবি, জনতার সামনে এই তথ্য আসা উচিত। এখন আমরা কথা বলবো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খানের সাথে। এই অধিদপ্তর জনগণের অধিকার রক্ষার জন্য, ভোক্তাদের অধিকার রক্ষার জন্য মূলত কি কাজ করছে? আমাদের কনজিউমারদের স্বার্থের সাথে জড়িত বাইরের কিছু সংগঠন এটার সাথে জড়িত হয়ে একটা সর্বোচ্চ পরিষদ আছে। পরিষদ কনজিউমারদের সুবিধার জন্য নীতিমালা, প্রবিধান, একই সাথে অন্যান্য প্রচারমূলক কাজ বা ইত্যাদি করে থাকেন। সেটা আমাদের এদের সদস্য সচিব, মহাপরিচালক নিজে, অর্থাৎ আমি নিজে, আমার মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। এখন ওনারা যে কাজ করবেন এটা ফিল্ড লেভেলে, অর্থাৎ ভোক্তাদের লেভেলে বাস্তবায়ন হচ্ছে কি না এটা দেখার জন্য একটা অধিদপ্তরের মহাপরিচালকটা কাজ করেন। এর সাথে অধিদপ্তর জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়েও একটা কমিটি আছে। আবার এই কাজগুলোর যদি বিচ্যুতি ঘটে, কেউ বিচ্যুত করে, সেটার প্রতিবিধানের বিধানগুলো হলো প্রথমত ফৌজদারি বিচারিক। সেখানে অভিযোগকারী ফৌজদারি সিস্টেমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করে থাকেন এবং সেই অনুযায়ী উনি প্রতিকার প্রার্থনা করেন এবং শুনানিযন্ত্র প্রতিকার হয়। আরেকটা হচ্ছে আপনার ক্ষতিপূরণ। কেউ যদি মনে করেন যে ভোক্তাদের প্রতি যেই আচরণ করা হচ্ছে, তিনি নিজে এর দ্বারা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সিম্পল ফৌজদারি বিচার ব্যবস্থায় এটা প্রতিকার পাওয়া যাবে না, উনি তখন মানি শুট করতে পারেন বা প্রতিকার প্রার্থনা করতে পারেন দেওয়ানি আদালতে। এ দুটোর বাইরে অধিদপ্তরকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা। ওনারা এক্ষেত্রে যেখানে যা দেওয়া আছে, জরিমানা বা দণ্ড বা উভয়ই ফৌজদারিতে, কিন্তু অধিদপ্তর জরিমানা করতে পারবে, দণ্ড আরোপ, অন্যান্য সাজা দিতে পারবে না, এভাবে বলা আছে। ফলে মূলত আমরা এখন প্রশাসনিক কাজগুলোই বেশিরভাগ করছি। এই কাজের মধ্যে আছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া, আরেকটা আছে অভিযান পরিচালনা। এখন কমপক্ষে 33টা অভিযান ডেইলি পরিচালিত হয়। সেই অভিযানের কখনো এটা দ্রব্যমূল্যের মধ্যে খাবার, কখনো ঔষধ বা অন্যান্য যে কনজিউমার আইটেমস আছে, এগুলোর অভিযান পরিচালনা করে থাকি। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে যদি মনে হয় যে এখানে বিচ্যুতি ঘটেছে, আইন অনুযায়ী জরিমানা করা হয়। এভাবেই আমরা করে যাচ্ছি। ন্যায্য মূল্যে ভোগ্য পণ্য পাওয়া, এটাও তো একটা অধিকারের মধ্যে পড়ে। তাহলে সেক্ষেত্রে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে সম্পূর্ণ অন্যায়ভাবে যথাযথ কারণ ছাড়া যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেটি রোধের জন্য কি এই অধিদপ্তরের কোনো ভূমিকা আছে বা কোনো ক্ষমতা আছে? কৃষি পণ্যগুলো ন্যায্য মূল্য সেটা নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। তারা টাইম টু টাইম আমাদের কাছে এই মূল্য তালিকাটা দিয়ে থাকেন, যে যেটা উৎপাদনকালে মূল্য, পাইকারিকালে বিক্রি করলে কত হতে পারে, তার একটা রেঞ্জ করে। আমরা যখন অভিযান করি, যখন এই রেঞ্জের বাইরে যায়, এটাকে আমরা বলি তখন ন্যায্য মূল্যের বাইরে বা যৌক্তিক মূল্যের বাইরে চলে যাওয়া। এবং তখন যৌক্তিক মূল্যের বাইরে দেখলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। অসাধু ব্যবসায়ী, সব ব্যবসায়ী তো অসাধু না, নাহলে তো দেশ চলতো না। অনেক ভালো ব্যবসায়ী আছেন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট, মানে তাদের সংঘবদ্ধ একটি দল,
এইরকমভাবে কৃত্রিম সংকট তৈরি করছেন বাংলাদেশে, যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে যখন আমরা গেছি আপনার বাজারে, সেখানেও একই কথা প্রতিধ্বনিত হয়েছে। এই সিন্ডিকেট কেন সরকার ভাঙতে পারছে না, পারে না? তারা কি সরকারের চেয়েও বড় কিনা, সেটাই প্রশ্ন জাগে। সামরিক বেসামরিক একদলীয় এই সরকারের সাথে যুক্ত অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো এগুলোর দ্বারা আক্রান্ত হয়েছে এবং ওইভাবে তৈরি হয়েছে। এটাকে পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল ইকোনমিতে বলা হয় প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন। উপরে প্যাট্রন থাকবে, সে তার ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টদেরকে সে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। ফলতে এই যে সরকারের পরিবর্তনের সাথে এটা যুক্ত এবং প্যাট্রন ক্লায়েন্টের ফলাফলটা, নেগেটিভ ফলাফলটা আমাদের ভোক্তারা ভোগ করছে। টপে থাকে সরকার এবং রাজনৈতিক সরকার, তার অধীনে থাকে আমলাতন্ত্র বা পাবলিক সার্ভিস। ফলে এখানে বাই হুক অর ক্রুক সরকার যেটা চাইবে পাবলিক সার্ভিস সে ধরনের সার্ভিস দিয়ে থাকে। সকল ক্ষমতা জনগণের, অথচ একটা সুনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি এবং তার উপরে নিশ্চয়ই রাজনৈতিক প্রশ্রয়ে এই ব্যক্তিরা যদি এই আচরণ করার ফলে এখন তাদের জেলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়, তাহলে জনগণ কার কাছ থেকে সুশাসন পাবে? আসলে সিন্ডিকেট অনেকটা বিমূর্ত বস্তুর মতো, বোঝা যায় কিন্তু দেখা যায় না। হ্যাঁ, এটা আচরণ দিয়ে বোঝা যায়। তবে অনেক আগে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে এই ধরনের সিন্ডিকেট যারা করবেন, কালোবাজারি করবেন, চোরাকারবারি করবেন, তাদের জন্য একটা কঠিন আইন হয়েছিল, বিশেষ ক্ষমতা আইন। এটা সম্পর্কে প্রতিক্রিয়া হচ্ছে যে এটা কালো আইন। ফলে বর্তমান সময়ে আপনি যা বলছেন, বর্তমান সরকার কোনো কালো আইন নিয়ে কাজ করতে চায় না বা করা সঙ্গত হবে বলে মনে করা না বলে আমার মনে হয়। দর্শক মণ্ডলী, আসুন আমাদের সবার মিলিত প্রচেষ্টায় গণতন্ত্রের ভিত্তিকে আমরা অবিনাশী ও চিরস্থায়ী করি। পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা, সকলের, বিশেষ করে নারী পুরুষ সকল বর্ণ গোত্র জাতি সত্তা ও ধর্মের মানুষের সম অধিকারের ভিত্তিতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলি।